প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আমি পড়তে যাচ্ছি ওয়েস্টার্ন গল্প বাথান। তাহলে চলুন শুরু করা যাক। বাথান এক। মরুভূমি বহুদূর বিস্তৃত, কেবল অতি কদাচিৎ ঊষর ভূমির আগ্রাসী থাবার গতিরোধ করে মাথাচাড়া দিয়ে উঠেছে পাহাড়ি খাজ আর রোদে জ্বলা পাথরের টিলা। দৈত্যাকার কঙ্কালের ন্যাড়া হাড়গোড়ের মতো মাটি ফুঁড়ে উঠে গেছে আকাশের দিকে। গাছপালা বলতে কিছু ইতস্তত বিক্ষিপ্ত মেসকিট, স্বেচ্ছপ আর নব্জদেহ ক্যাকটাস। অকালে বুড়িয়ে যাওয়া বহুকালের তেল পানি না পড়া খড়ি ওঠা শরীরের মতো। এছাড়া যতদূর চোখ চলে শুধু বালু আর বালু, উঁচু নিচু, ছাই সাদা। পুরো প্রান্তরে তাপ তরঙ্গ নাচছে। তামাটে আকাশ থেকে গনগনে আগুন নিচের বালুতে প্রতিফলিত হয়ে সৃষ্টি করেছে ওই তরঙ্গ। তাকালে চোখে লাগে, মাথা ঝিমঝিম করে। প্রায় অস্পষ্ট একটা টেইল ধরে এগিয়ে এলো ক্লান্ত ক্ষুদ্রাকায় একটি কাউপনি। স্লোথ গতিতে, অথচ অবিরাম তপ্ত বালু মারিয়ে ছুটে চলল ও। আরোহীর সাহায্য ছাড়াই চিনে নিচ্ছে নিজের পথ। আরোহী কুজো হয়ে বসে আছে স্যাডলে, নির্বিকার চেহারা, যেন আশেপাশের কোনো দিকে তার খেয়াল নেই। 1 ঘন্টা পর হঠাৎ কান খাড়া করল ঘোড়াটা। চলার বেগ বাড়িয়ে দিল সামান্য। বাহনের আকস্মিক মতি পরিবর্তনে সচকিত হয়ে সামনে তাকালো আরোহী এবং দেখতে পেল অবশেষে তার এই দীর্ঘ ক্লান্তিকর একঘেয়ে মরুযাত্রা শেষ হতে চলেছে। দিগন্তে আকাশের উজ্জ্বল নীল এখন প্রায় কালো, খাঁজ কাটা একটি রেখার সঙ্গে একাকার হয়ে গেছে। ওর বুঝতে অসুবিধা হয় না, ওটা পাহাড়ি তৃণভূমি, গবাদি পশুর চারণক্ষেত্র। এখনো বেশ দূরে রয়েছে পাহাড়গুলো, তবু ওরাই বয়ে আনলো আশার আলো। যাত্রী এসপার বসালো ঘোড়ার পেটে। ধীরে ধীরে বদলে যায় মরুভূমির চরিত্র। বিক্ষিপ্ত খর্বাকৃতি ওক আর জংলা ঘাসে ক্রমশ বুটিদার হয়ে উঠল বালুর বুক। মেসকিট ঝোপগুলো এখানে আগের চেয়ে বড়, সংখ্যায়ও বেশি। আরও 1 ঘন্টা এক নাগারে চলার পর মরুভূমির শেষ প্রান্তে এসে উপস্থিত হলো যাত্রী। টেইল এবার এঁকে বেঁকে ঢুকে গেছে পাহাড়ি এলাকায়, যেন বালুর সর্বগ্রাসী ক্ষুধা থেকে বাঁচতে চাইছে। টেইলের পাশে মেসকিট ঝোপের গোড়ায় সাপ দেখা গেল একটা, কটকট শব্দে লেজ নাড়ছে। ফনা ধরে আছে চ্যাপটা মাথা তুলে। চকিতে ছিটকে এক পাশে সরে গেল পনি। 4টে পাই শক্ত রিজু লোহার মতো একসঙ্গে নেমে এলো মাটিতে। আরোহী মোটেও প্রস্তুত ছিল না এর জন্য। পড়ে যাওয়ার দশা হলো, কিন্তু সদা সতর্ক হাঁটু দুটোর সাহায্যে বাহনকে আঁকড়ে ধরে বজায় রাখলো নিজের আসন। ওর বাহাত ঝলসে উঠল। বাতাসে তীক্ষ্ণ শীষ তুলে ছোবল মারল একটা 4 ফুটি চাবুক। ধারালো ইস্পাতের ফলার ঘায়ে সাপের মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল ধর থেকে। চাবুকটা গুটিয়ে হাতের তালুতে রাখলো আরোহী। তারপর অবাধ্য বাহনকে শান্ত করতে সচেষ্ট হলো। টুপি খুলে পনির দোকানের উপর মৃদু আঘাত করলো ওটা দিয়ে। অ্যালকালি ধুলোয় ঢেকে গেল কানের লতি। এমন করছিস যেন জীবনে সাপ দেখিসনি, নরম সুরের টেনে টেনে বলল আরোহী। দুষ্টু, ভেবেছিস তোর নষ্টামিতে আমি ঘাবড়ে যাব?
কথার সাথে আরো এক পলসা ধুলো বর্ষিত হলো ঘোড়ার কানে। রণকৌশল বদলে ফেলল ফণি। ঘাড় ফিরিয়ে আরোহীর পায়ে কামড় দিতে চেষ্টা করল। চট করে ভারী কাঠের রেকাবটা সজোরে সামনে ঠেলে দিল আরোহী। ঘোড়ার মুখ সশব্দে ঠুকে গেল পাদানির সঙ্গে। ব্যথায় মুখ কুচকালো, নাক ঝাড়ল ঘোষ শব্দে। রণে ভঙ্গ দিল। তোকে এতটা বোকা ভাবিনি আমি, ভৎসনার সুরে ব্যঙ্গ করল লোকটা। অনেক খেলা হয়েছে, নে এবার চল। আমার অবস্থাও এদিকে শোচনীয়। গাছপালার ভেতর দিয়ে স্পষ্ট টেইল ধরে এগিয়ে চলল ওরা। পানির গন্ধ পেয়ে ফণি দুলকি চালে ছুটতে শুরু করেছে। সংকীর্ণ গিরিপথ হয়ে ওরা একটা ঝর্ণা তীরে বেরিয়ে এলো। পানি তলায় ঠেকেছে এখন, তবে প্রশস্ত বালুময় ঝর্ণাবক্ষ থেকে বোঝা যায় একসময় এটা নদী ছিল। বাস্তবিক তাই। পর্বতমালার বরফ যখন গলে যায়, টু ফেদার ক্রিক ভয়ঙ্কর হয়ে ওঠে। ঝর্ণায় নেমে গিয়ে হাপুস হুপুস করে পানি খেল ঘোড়াটা। আরোহী আর চোখে চেয়ে রইল, ঠোঁটে মৃদু হাসি। যাক, তবু ভালো, আপন মনে বলল সে। পানির দেখা পেয়েছিস? যদিও আমার চলবে না, তবে আর মাইল খানেকের মধ্যে মনে হয় পেয়ে যাব কিছু একটা। পেটে গুঁতো মেরে অনিচ্ছুক বাহনকে রওনা করল লোকটা। ঝর্ণা পেরিয়ে অপর তীরে উঠে এসে সহজ ভঙ্গিতে সমতল প্রান্তরের উপর দিয়ে ছুটতে লাগলো। অল্পক্ষণের ভেতর অদূরে একটা কর্দমাক্ত ধূলি ধূসর রাস্তার দেখা পেল সে। দুপাশে কিছু কাঠ আর রোদে পোড়া ইটের তৈরি ঘরবাড়ি। ওটাই বোধ হয় হ্যাসেট শ ফলি, বিড়বিড় করল লোকটা। তাই তো মনে হচ্ছে দেখে। বেশ অনেক বছর আগে এক ভবঘুরে প্রসপেক্টর টু ফেদার ক্রিকের ধারে সোনার খোঁজ পেয়ে উল্লসিত হয়ে সবচেয়ে কাছের জনবসতিতে ছুটে যায়। আকণ্ঠ মদ গিলার পর খোশ মেজাজে প্রসপেক্টর দাবি করল সে এক নতুন এলডোরাডোর সন্ধান পেয়েছে। অসংখ্য উৎসাহী ভাগ্যান্বেষী ছুটে এলো ওর পেছন পেছন, এবং ব্যাঙের ছাতার গতিতে ওখানে রাতারাতি শহর গজিয়ে উঠল। কিন্তু সোনা সহজলভ্য হলো না, আর যাও বা পাওয়া গেল পরিমাণ নিতান্তই অল্প। ভাগ্যান্বেষীদের অধিকাংশই মারা পড়ল নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে অথবা ইন্ডিয়ান হামলায়। আর যারা বেঁচে রইল তারা আশাহত হয়ে পাড়ি জমালো অন্যত্র। সেই ভবঘুরে প্রসপেক্টরের নাম অনুসারে শহরের নাম রাখা হয়েছিল টাউন অফ হ্যাসেট। এখন তার নতুন নামকরণ করা হলো হ্যাসেটস শ ফলি বা হ্যাসেটের পাপ। সোনালোভীরা চলে যাওয়ার পর যেমন রাতারাতি গজিয়ে উঠেছিল, তেমনি ভাবে মরতে বসে শহরটা। কিন্তু গবাদি পশুর আগমন রক্ষা করল একে। সীমান্তবর্তী জনবসতির চেহারা যেমন হয়, নবাগতের চোখে সেভাবেই ধরা পড়ল জায়গাটা। তেমনি ভাঙাচোরা কুটির, বিয়ারের খালি লিটার ক্যান ছাড়ানো ছিটানো, চওড়া ফুটপাত এবং চিরস্থায়ী অ্যালকেলি ধুলো। সবচেয়ে বড় দালানটার মাথায় রংচঙে সাইনবোর্ড ঝুলছে, তাতে লেখা দ্য ফলি সেলুন। লাক্সই নাম। ঘোড়া থেকে নেমে হিসিং রেইলে লাগাম বাঁধতে বাঁধতে মন্তব্য করল আগন্তুক। শহরটা মরতে বসেছে। একটু থেমে ফোরন কাটল। আসলেও যেন তাই। রাস্তার ওপাশে হোটেল, লেখা দালানের বারান্দায় বসা দুই রকবাজ ছোকরাকে বাদ দিলে এ মুহূর্তে আর কোনো জনমনস্বী দেখা যাচ্ছে না আশপাশে। ফলির 12 কামরার
পলির বার কামরার পেছন দিকটা দখল করেছে, মুখ দরজার দিকে। চমৎকার কৌশলগত অবস্থান, কোনো রকম ঝামেলা বাঁধার আগেই তৈরি হয়ে যেতে পারবে বারকিপার। সামনের ফাঁকা অংশের দু প্রান্তে নানা ধরনের জুয়ার টেবিল। সেলুন মালিক নয়তো খদ্দেরদের আগ্রহেই খেলার এই আয়োজন। এ মুহূর্তে এমনি একটা টেবিলে বসে পোকার খেলছে দুজন লোক। পাশে দাঁড়িয়ে একজন ওয়েটার ওদের খেলা দেখছিল। নবাগত আগন্তুক ঘরে ঢোকা মাত্র তার মনোযোগ ওর দিকে সরে গেল। একজন দীর্ঘদেহী একহারা লোককে দেখতে পেল সে। শ্যামবর্ণ, বয়স 30-এর নিচে, ক্লিন শেভড মুখখানা রোদে পুড়ে ঝকঝকে তাম্র মুদ্রার রং ধারণ করেছে। একজোড়া কঠিন গভীর কালো অন্তর্ভেদী চোখ, চৌকো চিবুকে সংকল্প, চোখে আর দীর্ঘবদ্ধ ঠোঁটের কোণে কৌতুকের ঝিলিক। পরনে লেদার চ্যাপ জিন্স, নীল শার্ট, গলায় ঢিলে ঢালা ব্যান্ডানা, মাথায় চওড়া ব্রিমের স্টেটসন হ্যাট, পায়ে হাই হিল বুট। এগুলো দেখে মনে হয় লোকটা কাউ পাঞ্চার, কিন্তু কোমরে নিচু করে বাঁধা দুই হোল স্টারের পিস্তল দুটো আভাস দিচ্ছে ও গানম্যান হওয়াও বিচিত্র নয়। আগন্তুক বারের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার সময় ওর সমস্ত খুঁটিনাটি বৈশিষ্ট্য বারকিপারের চোখেও পড়েছিল। বারকিপার লোকটা অল্পতেই বুঝতে পারে সবকিছু, তার পেশায় এটা অপরিহার্য গুণ। টু শব্দ না করে আগন্তুক একটা ডলার ছুঁড়ে ফেলল বারের উপর। বারকিপার নীরবে বোতল আর গেলাস ঠেলে এগিয়ে দিল সামনে। না সিনর, মৃদুস্বরে বলল খদ্দের, আমার একা ড্রিঙ্ক করার অভ্যেস নেই, তুমিও খাবে আমার সঙ্গে। সি সমজদারি হাসি ফুটল বারকিপারের মুখে, আর একটা গিলাস তুলে নিল সে। তারপর পেছনের তাক থেকে নতুন একটা বোতল বের করে আনলো। নিজের গিলাসে 3 আঙ্গুল পরিমাণ পানিও ঢালল নবাগত। এক ঢুকে শেষ করে আবার ভরে নিল গিলাসটা। ভালো জিনিস, তারিফ করল সে, কিন্তু তোমার ওই মরুভূমিটা ভয়ঙ্কর। ওটার মালিক অবশ্য আমি নই, তবে হক কথাই বলেছ তুমি, জায়গাটা ভয়ঙ্করই বটে, জবাব দিল অপরজন। অনেক দূর থেকে আসছো বুঝি? ঠিক যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম, উত্তর এলো সঙ্গে টুকরো হাসি। আগন্তুকের কথায় যে ধার ছিল, ওই হাসিতে তার বেশিটাই ঢাকা পড়ে গেল এবং গন্তব্যে না পৌঁছা অবধি চলতে থাকবে। খদ্দেরের রসিকতায় ইন্ধন জোগালো বারকিপার। বিলকুল ঠিক, বলল নবাগত। তারপর হেসে যোগ করলো, এই দেশটা একটু ঘুরে ফিরে দেখতে বেরিয়েছি আর কি। তা দেখার মতো জায়গা অবশ্য, কোথাও কোথাও। মিস্টার কি যেন নাম বললে তোমার? সুরা বিক্রেতা সুযোগ নিল আর একটা। বলিনি, হাসলো আগন্তুক। কর্টেজ, মেক্সিকান? চমৎকার ইংরেজি বলো তো তুমি। আমি সাইলাস। চিয়ার্চ। হ্যাঁ, আমার মা এ ভাষাটা ভালো জানতেন। আবার পান করলো ওরা। ধীরে ধীরে আলোচনা মোড় নিল অন্যান্য প্রসঙ্গে। আগন্তুক জানলো এখানকার মানুষ শুধু গরু ব্যবসায় আগ্রহী এবং এই ব্যবসা নিয়ন্ত্রণ করছে ফ্রাই প্যান আর ওয়াই জেড নামে দুটো বাথান। পাহাড়ের ওপাশেও একটা আছে, ডবল এক্স, তবে ছোট। ভেঙে বলল সাইলাস। তোমার যদি চাকরি দরকার থাকে, ওয়াইজেডে আর একজন পাঞ্চার লাগবে বলে আমি শুনেছি। মালিক বুড়ো ভালোই, তবে ফোরম্যানটা ব্লেন আর বজ্জাত। ওই যে ওখানে ওয়াইজেডের একজন খেলছে। হাতের ইশারায় সে অপেক্ষাকৃত তরুণ জুয়ারিকে
দেখালো। এখনো পুরোপুরি সাবালক হয়নি ছোকরা। নাকের নিচে সবে গোফের রেখা দেখা দিতে শুরু করেছে। অনেকক্ষণ ধরে খেলায় হারছে ও। প্রতিদ্বন্দ্বীর সামনে যতই নিজের কষ্টার্জিত ধন জমা হচ্ছে, ততই গম্ভীর হয়ে উঠছে ওর মুখ। এক মুহূর্ত খেলোয়াড় দুজনকে মাপলো আগন্তুক, তারপর বলল, ছোকরা মনে হয় অল্প দিনেই আরো চালাক হয়ে উঠবে। তার সঙ্গের শক্ত পাল্লাটাকে। আগন্তুকের রসিকতায় হাসলো বারকিপার। যদিও ঠাট্টাটা ওর কাছে নতুন নয়। যখনই কোনো চালাক পাঞ্চার শহরে আসে কথাটা শুনতে পায় সে। মাথা নামিয়ে ফিসফিস করে প্রশ্নের জবাব দিল, ঠিক ধরেছ, শক্ত পাল্লাই বটে। ওর নাম পোকার পিট। তাস পিস্তল দুটোতেই বেশ নাম ডাক। ওর সাথে লাগতে যেও না, এখানে ওর অনেক ইয়ার বন্ধু। তাই? নিরুত্তাপ স্বরে বলল অপরজন। মনে হচ্ছে মেলামেশার ব্যাপারে তোমরা খুব উদার। নীরবে খেলা দেখতে লাগলো ওরা। জুয়ারি লোকটা অনবরত জিতে চলেছে, অথচ মাঝে মাঝে বর্তুল চোখ দুটো জ্বলে ওঠা ছাড়া ওর মুখ ভাবলেশীন। দশাশয় শরীর, তবে মেদবহুল। পরনে কালো তেল চিটচিটে কোট, ঝুল রীতিমতো বেঢপ। এখন প্রায় বুটের গোড়ালি ছুঁয়েছে। প্যান্টের ঘের মুড়ে বুটের ভেতর ঢোকান, মাথায় তোবরান টুপি। ওর প্রতিদ্বন্দ্বী ছটফটে স্বভাবের। জাত পোকার খেলুড়ে হতে গেলে চেহারায় যেরকম নির্লিপ্ত ভাব থাকা দরকার, ছোকরার মাঝে তার ঘাটতি আছে। ফলে প্রতিদ্বন্দ্বীর হাতে কেমন তার তাস উঠছে বুঝতে মোটেও বেগ পেতে হচ্ছে না জুয়ারির। এক সময় বিড়বিড় করে মুখ খিস্তি করে হাতের তাসগুলো ছুঁড়ে টেবিলের উপর ফেলে দিল ছোকরা। তারপর উঠে দাঁড়ালো। খেল খতম। বিরক্তিস্বরে চিৎকার করে বলল, পুরো পাল্টাই খোয়ারে তুলেছ তুমি। সেচের খরচা বাদ দিলে আমার 3 মাসের গোটা বেতন। এরকম ভাগ্য জন্মেও দেখিনি কারো। সাইলাস, আমি ফতুর, একটা ড্রিঙ্ক খাওয়াবে? খাও বলে বোতল এগিয়ে দিল বার মালিক। জুয়ারি নড়ল না নিজের জায়গা ছেড়ে। মুখে গোমাই এঁটে আছে যেন। তার সাফল করার ফাঁকে ও চকিতে একবার তাকালো আগন্তুকের পানে। পরোক্ষ আমন্ত্রণ চিনতে কটেজের ভুল হলো না। আলবত খেলবো বলে পা বাড়ালো সে। কাউবয়ের পরিত্যক্ত আসনে বসে পড়ল। উপর করে সব তাস বিছিয়ে দিল জুয়ারি। টানে যার হাত বড় উঠবে সেই বাটার সুযোগ পাবে প্রথমে। আগন্তুক জিতে দুবার কাচি মারল তাসে। তারপর জুয়ারি কেটে দিতে খেলা শুরু হলো। দুজনেই হিসেব করে খেলছে। যা চাই করতে চাইছে একে অন্যের শক্তি। অল্পবাজির খেলা। আধ ঘন্টা শেষে দেখা গেল জয়ের পাল্লা দুপক্ষেই সমান। এবার যে লোকটা নিজের নাম বলেছিল কটেজ, সে নিজের হাত তুলে ঠায় সেটা দেখলো একটুক্ষণ, তারপর বলল, কুঞ্জসী বহুত হলো, এখন দান চড়ান যাক। আমার আপত্তি নেই, জানালো প্রতিদ্বন্দ্বী। বাজির পরিমাণ বাড়ল। আগন্তুক জিততে লাগলো এক নাগারে। সৌভাগ্য সূর্য অস্তমিত হতে চলেছে দেখে জুয়ারির নিস্পৃহ তার মুখোশ খসে পড়ল। উসখুস করতে শুরু করলো সে। শালার কুফা লেগেছে। আরো $20 বোর্ডের দিকে ঠেলে দিতে দিতে নাকি কান্না কাঁদলো পোকার পিঠ। ঠিক হায়, কুছ পরোয়া নেই, তোমাকে আমি ঠিকই পাবো। একটা ওস্তাদির জবাই দেখার সম্ভাবনা বারের পেছন থেকে টেনে বের করে এনেছে সাইলাসকে। এ মুহূর্তে সে তরুণ পাঞ্চারের পাশে দাঁড়িয়ে খুব কাছ থেকে খেলা দেখছে। ইতিমধ্যে প্রায় $100 খসে গেছে জুয়ারির গাঁট থেকে।
এবার ওর বাটার পালা। কর্টেজ কেটে দিতে ও ধীরে সুস্থে তাস বাটল। কর্টেজ উপর করা তাসগুলোর দিকে এক ঝলক তাকিয়ে বলল, 50 ব্লাইন্ড। আমিও চটপট জবাব এলো। আবার আরো 50 বাড়িয়ে দিল কর্টেজ। 200 হলো। ঠোঁট উল্টে প্যাকের দিকে হাত বাড়ালো পিঠ। তাস লাগবে। হাত উপরে তোলো। তীক্ষ্ণ আদেশ এলো একটা, এবং হতভম্ব জুয়ারি পলক তুলতেই নিষ্কম্প কোল্ড মাজলের মুখোমুখি হলো। কি ব্যা শুরু করলো বটে, কিন্তু ওর হাত ঠিকই উঠে গেল ছাতের দিকে। বোধহয় উপলব্ধি করেছে তর্কের জন্য ওটাই হচ্ছে নিরাপত্তম অবস্থা। সামনের দিকে লম্বা হয়ে গেল কর্টেজ। বা হাত বাড়িয়ে পিঠের বগলতলা থেকে লুকানো পিস্তলটা কেড়ে নিল। উপরেই তুলে রাখো ওগুলো, পিঠকে শাসালো। তারপর দর্শক দুজনের উদ্দেশ্যে ফিরে বলল, দেখো, আমাকে 3টে সাহেব দিয়েছে। নিজের তাস মেলে ধরল কর্টেজ, এবং আমার বিশ্বাস নিজে নিয়েছে 3টে টেক্কা। ও ভেবেছিল আমি 2টো তাস নেব, তাহলেই বাকি সাহেব আর একটা ছোট তাস গছিয়ে দিতে পারবে আমাকে। উপরের তাসের নিচেই রয়েছে 4 নম্বর টিক্কা, ওটা নেবেও নিজে। আর এভাবে আমি তাস নিই বা না নিই, ও আমাকে ঘায়েল করবে। এবার তাহলে এই কথাটা বারকিপারকে উদ্দেশ্য করে বলা। প্রথমে ওর হাতটা চিৎ করে দাও তুমি, তারপর প্যাকের উপরের 3টা তাস। যদি আমার অনুমান মিথ্যা হয়, আমি শুকনো মাটি চিবিয়ে খাবো, আর বোর্ড পাবেও। কিন্তু যদি সত্যি। সাইলাস ইতিমধ্যে মাঠে নেমে পড়েছিল। একটা ভয়ঙ্কর পরিণতির ইঙ্গিত দিয়ে মাঝপথে কথা ঝুলিয়ে রাখলো কর্টেজ। তাকালো টেবিলের দিকে। কাটায় কাটায় মিলে গেছে ওর অনুমান। জোচ্চোর নিজেও প্রত্যক্ষ করল তার কুকর্মের সাক্ষ্য। ভয় আর জিঘাংসা একসঙ্গে ফুটে উঠেছে ওর চেহারায়। পরীক্ষার পালা চুকতে কর্টেজ ঘৃণার দৃষ্টিতে পিঠের দিকে ফিরল। সিনর, তুমি একটা চোর। হুল ফোটালো ওর গলা। পোকারের পও জানো না তুমি। আমার দেশের একটা বাচ্চা ছেলেও তোমাকে ঘোলা পানি খাওয়াতে পারবে। ও তোমার কত খসিয়েছে? এই শেষ কথাটা পূর্ববর্তী খেলোয়াড়কে লক্ষ্য করে বলল। 120, জবাব দিল পাঞ্চার। তবে আমি ওটা হেরেছি। 1 পয়সাও হারনি, বলল কর্টেজ। এর নাম হারা না, ডাকাতি। বোর্ডের টাকা থেকে গুনে $120 আলাদা করে রেখে বাকি টাকা পকেটে পুরল সে। তারপর পিস্তলটা হোলস্টারে রাখল। চকিতে লাফিয়ে উঠল জুয়ারি। ডান হাত চলে গেছে গলার কাছে। দ্রুত নড়াচড়ার আভাস পাওয়া গেল। আগন্তুকের কানের পাশ দিয়ে বেরিয়ে গেল একটা ছুরি। কাঠের দেয়ালে বিঁধে তীর তীর করে কাঁপতে লাগলো। কর্টেজ পলক তুলে ওর সম্ভাব্য আত্মতায়ীকে দেখলো একবার, তারপর শব্দ করে হাসলো। তুমি দেখছি একেবারেই আকাম্মার ঢেকি, বলল ও। তোমার পেছনে একটা বুলেট খরচ করাও মস্ত বোকামি। মুখ চালু অবস্থায় আচমকা লাফ দিল কর্টেজ। মাঝের বাধাদানকারী টেবিলটা পেরিয়ে ওর পা মেঝে স্পর্শ করা মাত্র সর্বশক্তিতে ঘুষি হাঁকালো। থ্যাচ করে একটা শব্দ হলো জুয়ারির বা চোয়ালের হাড়ে। পাখা গজালো ওর, উড়ে গিয়ে দেয়ালের উপর পড়ল। ওখানেই পড়ে থাকলো সে। অসাড় হয়ে গেছে হাত পা। শুধু ওর চোখে খুনের নেশা বলে দিচ্ছে ও বেঁচে আছে। শাস্তির মাত্রা আর একটু চড়ালো কর্টেজ। ভাগ, বলল সে। বিড়বিড় করে গাল বকে কোনো মতে উঠে দাঁড়ালো পিঠ। টলতে টলতে বেরিয়ে গেল সেলুন থেকে। যখন দৃষ্টিপথের আড়াল হলো সে, কেবলমাত্র তখনই কর্টেজের চেহারা স্বাভাবিক হলো। এখানে খাওয়ার হোটেল কোনটা জানতে চাইল ও। এসো আমার সঙ্গে, আগে বেড়ে বলল ছোকরা পাঞ্চার।
খোদার কসম, এত জোরে কেউ ঘুষি মারতে পারে জানতাম না। তোমার সাগরেদ হতে পারলে নিজেকে আমি ধন্য মনে করব। দূর সাই, জিভ কাটল পানসার। আমার নামটাই বলা হয়নি। আমি ল্যারি বার্টন। ছেলেটার আন্তরিকতার জবাবে স্মিথ হাসল কর্টেস। তারপর ওর পনির আর একটু বিশ্রামের প্রয়োজন আছে বুঝে নতুন বন্ধুর সঙ্গে রাস্তা পেরিয়ে হোটেলে ঢুকলো। তোমার যদি এখানে থাকার ইচ্ছে থাকে, খেতে খেতে বন্ধুকে বলল ল্যারি। আগে ভাগেই একটা কথা বলে রাখি, পোকার কিন্তু কোনো কিছুই ভোলে না কখনো। ল্যারির কণ্ঠে ওর ক্ষমতা সম্পর্কে সংশয়ের সুর কর্টেজের কান এড়ালো না। জবাব দেওয়ার আগে খুব যত্ন সহকারে একটা সিগারেট রোল করলো ও। তাহলে দেখছি থেকেই যেতে হয়, শান্ত গলায় বলল সে। কিন্তু সেজন্য একটা চাকরি দরকার, অথচ এদেশে আমার চেনা জানা কেউ নেই। তাতে কি? ল্যারি উৎফুল্ল। আমার সঙ্গে তুমি YZ গেলেই হবে। বুড়ো আর একজন পাঞ্চার নেবে বলে শুনেছি। এসব নিশ্চয় বোঝো তুমি? একটু আধটু, স্মিথ জবাব এলো। তবে তো আর কথাই নেই। YZ সুন্দর জায়গা, তথ্য জোগাচ্ছে ল্যারি। ব্লেন আমাদের ফোরম্যান, একটু পাজি, কিন্তু বুড়ো মানুষটা ফেরেস্তা। আর ওর মেয়ে মিস নরি, ওকে দেখলে যে কোনো কমবুদ্ধি লোক নিজের জীবনকে বিষ মনে করবে। সুন্দরী বুঝি? বলতে উৎসাহিত জবাব মিলল। তবে লাভ নেই, বেল পাকলে কাকের কি? আমি একজন তুচ্ছ কাউহ্যান্ড। চলো যাওয়া যাক। 2 YZ বাথানের মালিক সাইমন পিটারকে সচরাচর সবাই বুড়ো সাইমন বলেই সম্বোধন করে। বয়স মধ্য 50। খোর খাওয়া শক্তপোক্ত চেহারা, মুখখানা সুদর্শন, তবে ডিম্বাকৃতি চিবুকে এক ধরনের দুর্বলতার আভাস আছে যা ওর খোঁচা খোঁচা দাড়িও ঢাকতে সমর্থ হয়নি। ব্যবসায় বিবেচক লোক হিসেবে সুনাম আছে ওর। প্রতিবেশীরাও ওকে ভালোবাসে। এ মুহূর্তে রাঞ্চ হাউসের চওড়া বারান্দায় দাঁড়িয়ে আছে সে। ল্যারির নবাগত বন্ধুটিকে জরিপ করছে। ফলিতে কি ঘটেছে তার একটা নাতি দীর্ঘ অথচ বস্তুনিষ্ঠ বর্ণনা সহ মালিকের কাছে বড় মুখ করে বন্ধুকে হাজির করেছে ল্যারি। পোকার পিঠ না, বলল সাইমন। বহুদিন থেকেই একটা পাওনা ছিল ওর। তা তুমি তাহলে ওর প্রাপ্য ধোলাইটা দিয়ে দিয়েছ ওকে? আসলে বোধ হয় আমারই বোঝার ভুল। জানতাম না সাপ নিয়ে খেলছি। একগাল হাসলো কর্টেজ। বক্তার হাসি, আত্মবিশ্বাসী চেহারা দুটোই মনে ধরল সাইমনের। চাকরি খুঁজছ? মূল প্রসঙ্গে ফিরে এলো সে। ব্যাপারটা ঠিক তা নয় সিনর, হাই তুলল কর্টেজ। এখনো অতটা ভেঙে পড়িনি আমি, তবে পেলে করব। তোমার নাম? মালিকের জেরা। কর্টেজ। স্থির সংকুচিত চোখ দুটোর দিকে তাকালো বুড়ো সাইমন এবং ওর নিজেরটা বার দুয়েক পিটপিট করল। এ দেশে নামে কিছু আসে যায় না, যাতেও না। অমন বহু ভালো ভালো লোকের কথা তার জানা আছে, যারা নাম ভারিয়ে বহাল তবিয়তে কাটিয়ে দিয়েছে সারা জীবন। তাছাড়া উমেদারের চেহারাই বলে দিচ্ছে ও কাজের, এবং এখনই এমন একজন মানুষ ওর দরকার। খোরাকি সহ বেতন মাসে 40, বলল সে। ল্যারির সাথে যাও, ও তোমাকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিবে। আমার ফোরম্যান ব্লেন বাইরে আছে, ওর কাছে সকালে হাজিরা দিলেই চলবে। বস, আমি ওকে 50-এর কথা বলেছিলাম, ওকালতি করল বার্টন। তুমি বরাবরই বেশি বকো, ধমক লাগালো বুড়ো সাইমন। নতুনদের জন্য 40, না পোষালে রাস্তা মাপো। পোষাবে, বলল কর্টেজ। ঘুরে বার্টনের সঙ্গে ভেতরে রওনা হবে এমন সময় একটা ঘোড়ার ক্রুব্ধ চিৎকার স্তব্ধ প্রকৃতিতে ঝড় তুলল।
প্রায় তখনই জানোয়ারটাকে দেখতে পেল ওরা। কোরাল থেকে বেরিয়ে ওদের দিকেই আসছে। বারবার সামনের পা দুটো তুলে দিচ্ছে শূন্যে, ডানে বাঁয়ে বাঁক নিচ্ছে অনবরত। আরোহীকে পিঠ থেকে ছেড়ে ফেলতে বেয়ারা ঘোড়া যেসব অপকৌশল ব্যবহার করে থাকে তার সবই খাটাচ্ছ। আর ঘোরের মধ্যে প্রাণপণে স্যাডল আঁকড়ে ধরে ঝুলছে এক তরুণী। ভয়ে ওর তামাটে মুখ সাদা হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে মাথার কটা চুল। বোঝাই দেয় নিঃশেষিত হয়ে আসছে মেয়েটার শক্তি। যে কোনো মুহূর্তে ওকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে পিষে মারবে হিংস্র জানোয়ারটা। চোখের পলকে বিদ্যুৎ খেলে গেল মেক্সিকানের শরীরে। দ্রুত গতিতে সামনে দৌড়ে গিয়ে আচমকা ঘোড়ার মাথা লক্ষ্য করে ঝাঁপ দিল সে। বরাত জোরে এড়িয়ে গেল সামনের দুপায়ের উড়ন্ত হামলা। হাত বাড়িয়ে লাগামের খুঁটাটা ধরে ফেলল। সঙ্গে সঙ্গে আবার দু পেয়ে জীব হওয়ার প্রয়াস পেল ঘোড়াটা। পেছনে উল্টে পড়তে চাইছে, কিন্তু কটেজ ওর মাথা টেনে নামিয়ে রাখল। এবার ঘাড় ফিরিয়ে কামড় বসাতে চেষ্টা করলো রোয়ান। কটেজের ডান হাত ঝলসে উঠল। তর্জনী ও মধ্যমা ঘোড়ার নাকের ফুটোয় ঢুকিয়ে দিয়ে পাটা চেপে ধরল সে। যন্ত্রণায় আত্মচিৎকার করে উঠল জানোয়ারটা। কামড় বসানোর উন্মত্ত চেষ্টায় মূলোর মতো দাঁতগুলো কটার শব্দে ঠুকে গেল পরস্পর। কিন্তু কটেজের মুঠি আরো শক্ত হয়ে চেপে বসতে আপাতত নতি স্বীকার করে নিল ও। স্থির হয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগলো থরথর করে। ওকে নামাও ল্যারি, স্পষ্ট দ্বিধাহীন আদেশ শোনা গেল। অর্ধচেতন মেয়েটাকে যখন নিরাপদ দূরত্বে সরিয়ে নিল ল্যারি, বিন্দুমাত্র দেরি না করে দোল খেয়ে কটেজ চেপে বসলো পরিত্যক্ত স্যাডলে। পিঠে ফের একজন সওয়ার হচ্ছে দেখে নিমেষে সপ্তমে চড়ে গেল ঘোড়ার মেজাজ। লোকটাকে মাটিতে ফিরে ফেলার লক্ষ্যে নব উদ্যমে ল্যারির ভাষায় নানান কৌশলে লম্পঝম্প শুরু করলো। আর বারান্দায় দাঁড়িয়ে রুদ্ধশ্বাসে এই অসম লড়াই দেখতে লাগলো তিনজন দর্শক। ঘোড়াটা ওকে খুন করে ফেলবে বস, এক পর্যায়ে বলল ল্যারি। ও নিজের কাজ ভালোই বোঝে, জবাব দিল বুড়ো সাইমন। মেয়ের অমঙ্গল আশঙ্কায় তখনও ঢিপঢিপ করছে ওর বুক, মুখ ফ্যাকাশে। ঘোড়াটা ওর জানা সব কৌশল প্রয়োগ করছিল কটেজকে খসিয়ে ফেলতে। এমনভাবে দু পায়ে আচমকা দাঁড়িয়ে পড়ছে কিংবা একে বেঁকে দ্রুত আগু পিছু করছে যে দর্শকের চোখ ধাঁধিয়ে যাচ্ছে। অথচ আরোহী অনর, চোয়াল চেপে বসেছে পরস্পর। কপালের দুপাশের রগ লাফাচ্ছে তিরিক তিরিক। প্রতিটা ধাক্কায় প্রবলভাবে ঝাঁকি খাচ্ছে মেক্সিকানের লম্বাটে মুখখানা, কিন্তু লাগাম হাতছাড়া করছে না। ফলে কিছুতেই মাথা নোয়াতে পারছে না রোয়ানটা। সম্ভবত এটা বুঝতে পেরেই অন্য রাস্তা ধরল ও। আচমকা দাঁড়িয়ে গেল পেছনের দুপায়ে। আর একটা মাত্র মুহূর্ত, তারপর ডিগবাজি খেয়ে পড়ে যাবে মাটিতে। আর ওর দেহের নিচে থেতলে যাবে আরোহীর শরীর। কিন্তু বুড়ো ছায়মনের ধারণাই সত্যি হলো। ঘোড়ার দু কানের লতিতে লাগামের খুঁটা দিয়ে সজোরে আঘাত করলো কটেজ। এত জোরে যে ঘোড়াটা ভীষণভাবে মাথা ঝাঁকালো একবার, তারপর আবার খাড়া হতে চেষ্টা করলো। এবারও একই দাওয়ায় জুটল ওর কপালে। নিষ্ফল আক্রোশে চিৎকার করে উঠে প্রান্তরের উদ্দেশ্যে ছুটে গেল ও। এতক্ষণে মেয়ের দিকে ঘুরল রাঞ্চার। এখন অনেকটা ধাতস্থ হয়ে এসেছে নরিন। বুলু, ডেভিলের পিঠে কেন উঠেছিলে? কৈফিয়ত তলব করল সাইমন। তোকে মানা করিনি ওর কাছে যেতে? করেছো বাবা, কিন্তু তুমি তো জানো ঘোড়ায় চড়া আমার শখ। আর তাছাড়া আমার বিশ্বাস হয়নি আমি বশ মানাতে পারবো না এমন ঘোড়াও আছে। বেশ, এখন জানলি, ভবিষ্যতে দূরে থাকবে ওর কাছ থেকে। মেয়েকে শাসন করলো বাবা। ও হ্যাঁ,
জিন চাপাতে তোকে সাহায্য করেছিল কে? বাবা এসে আদরে গলায় বলল মেয়ে। তুমি বুঝি ভেবেছ আমি তার নাম ফাঁস করে দেব? তারপর বুড়ো যখন চাপা স্বরে নিজেকেই অভিসম্পাদ দিল, বাবার হাতটা জড়িয়ে ধরে নরি যোগ করল, কর্মচারীদের উপর তুমি রাগ করো না বাবা, জানোই তো আমার কথা ওদের না শুনে উপায় থাকে না। আর শুরুতে বুলু শান্তই ছিল। এ কথার জবাবে বাথান মালিক অব্যক্ত স্বরে একবার হুঁ বলে খোলা প্রান্তরের দিকে দৃষ্টি ফেরালো। ঢাকে বাড়ি দেওয়ার মতো অশ্বক্ষুরের শব্দ ভেসে আসছিল। একটু বাদে দেখা গেল রোহানকে এখনো জোরেই ছুটছে ও, তবে পুরো নিয়ন্ত্রণ রয়েছে আরোহীর। দেখে মনে হয় অন্তত এখনকার জন্য হলেও বশ মেনেছে ঘোড়াটা। এক হাতে লাগাম গুছিয়ে নিয়ে আলতো পায়ে মাটিতে নেমে এলো কর্টেজ। দুটো সোহাগের চাপড় মারল রোয়ানের মাজায়। সাইমন এগিয়ে গেল। তোমার কাছে ঋণী হয়ে গেলাম। কোনো রকম ভনিতার ধারে কাছে গেল না সে। তারপর ঘাড় কাত করে ব্লু ডেভিলকে দেখিয়ে জিজ্ঞেস করলো, কেমন বুঝলে? দুর্দান্ত, এক শব্দে সারল কর্টেজ। তবে মহিলাদের চলবে না। আমার তাই ইচ্ছেও না। চাচাছোলা জবাব সাইমনের। আমি একবার বলেছিলাম ওই ঘোড়া যে বশ মানাতে পারবে তাকে দান করে দেব ওটা। আমার মেয়েও বোধ হয় সেই লোভেই আমার নিষেধ অমান্য করেছিল। যাই হোক, আজ থেকে ওটা তোমার। আর শোনো, নতুনদের জন্যেও ওই 85 কখনো কখনো। খুশি? সি, আপনার একটা টাকাও ফেলা যাবে না। আমারও উচিত তোমাকে ধন্যবাদ দেয়া আমার জীবন বাঁচানোর জন্য। ডান হাতটা বাড়িয়ে দিয়ে এগিয়ে গেল নরিন। একটুক্ষণ হাতটা ধরে থাকলো কর্টেজ। গাঢ় নীল চোখজোড়ার দিকে তাকালো গভীরভাবে। তারপর ও কিছু না সেনরিটা বলে ঘুরে দাঁড়ালো। পেছন থেকে ওর গমন পথের দিকে অপলকে তাকিয়ে রইল নরিন। ল্যারির সাথে কোরালের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে কর্টেজ, হাতে ব্লু ডেভিলের লাগাম। পাশাপাশি যাচ্ছে ওর পনে। কর্টেজ এভাবে বিদায় নেয়ায় খানিকটা অবাকই হয়েছে নরি। ও চিরকাল দেখে আসছে কোনো পুরুষ ওর সঙ্গ একবার পেলে সহজে নড়বার নাম করে না। লোকটা অবশ্য তাও বলতে পারছে না সে। তবু বাবার কথায় নরির চমক ভাঙল। শোন মেয়ে, যা বলছি ভালো করে গেঁথে নাও মগজে। আর কখনো আমার অবাধ্য হবে না। সহজে ঘাবড়াবার পাত্র আমি নই, কিন্তু আজ সত্যি সত্যি ঘাবড়ে গিয়েছিলাম। ঠিক আছে বাবা, জবাব দিল মেয়ে। আমিও ভয় পেয়েছিলাম ভীষণ। ওই মেক্সিকান লোকটা কোত্থেকে আসছে জানে না, বলল বুড়ো সাইমন। এদেশে বেশি কৌতূহল দেখান অভদ্রতা, আর লোকটা কাজের। বাবা তুমি না খুব ভালো চেনো কারা, কণ্ঠে বলল নরিন। গলা জড়াজড়ি করে বাপ বেটি ঢুকে গেল ঘরে। ব্যাংক হাউস, ডিনারে বসেছে সবাই। এমন সময় কটেজকে সঙ্গে করে ভেতরে ঢুকলো ল্যারি। সাড়ম্বরের নতুন বন্ধুর পরিচয় দিল সে। আরেকজন চালাক বন্ধুগণ, নাম কর্টেজ। কিন্তু তাই বলে তোমরা যদি কেউ ওকে বোকা ভেবে থাকো, ঠকবে। ল্যারির বলার ঢঙে মজা পেল ওরা, শব্দ করে হেসে উঠল। কেউ কেউ নট করলো কর্টেজকে, অন্যরা কেবল ভালো এটুকু বলে খাওয়ায় মনোনিবেশ করলো। লম্বা টেবিলের এক প্রান্তে দুটো খালি চেয়ার বেছে নিয়ে বসে পড়ল কর্টেজ আর ল্যারি। এমন গোগাসে খেতে লাগলো ওরা যেন গতকাল খায়নি কিছু। যখন খাওয়ার পালা শেষ হলো, বাথান কর্মীরা নিজেদের চোয়াল ব্যবহারের আর একটা উপায় বের করে নিল। কর্টেজ ওর উদ্দেশ্যে চোরাচাউনি হানতে দেখলো ওদেরকে।
বুঝতে পারলো ওকে মাপছে ওরা এবং এরপর বানাতে চেষ্টা করবে। ল্যারিও জানে কি ঘটতে যাচ্ছে, কিন্তু ও চুপ করে থাকার সিদ্ধান্ত নিল। বন্ধু সম্পর্কে কোনো আগাম বড়াই করবে না, ওরা লোক ভালো। বেশিরভাগই মনে মনে বলল ল্যারি। কর্টেজের সঙ্গে লাগলেই বরং ওর প্রতি ওদের টানটা বাড়বে। লাল চুল হাসি খুশি চেহারার এক ছোকরা শুরু করলো আক্রমণ। সবাই ওকে জিঞ্জার ওরফে আদা বলে ডাকে, কারণ ওই বস্তুটিতে ওর নেহাত অরুচি এবং সেটাও নির্বোধের মতো বন্ধুদের কাছে পাশ করে দিয়েছে। হাই ম্যাক্স, ভালোই হয়েছে তুমি এসে পড়ে, বলল জিঞ্জার। আমার খাটুনিটা বাঁচল। সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো কর্টেজ। বলে ফেলো, একগাল হেসে বলল। শোনো, শুরু করলো কাউবয়। ওয়াইজেডে একটা ভীষণ বেয়ারা ঘোড়া আছে মেক্সিকান সীমান্তের এপাশে। ওর মতো সারে হারামজাদা আর একটাও পাবে না তুমি। ভূমিকা শেষ করে দম নিতে একটু থামল সে। চোখ কুচকে কর্টেজের প্রতিক্রিয়া লক্ষ্য করল। তো এখানকার রীতি হচ্ছে নতুন যে লোকই বাথানে যোগ দেবে, তারপরে যদি নির্দিষ্ট একটা সময়ের মধ্যে অন্য কেউ না আসে, ওই ঘোড়ায় চাপতে হবে তাকে। আমার সময় ফুরিয়ে আসছিল, এখন তুমি এসে পড়েছ। ঘোড়াটা জাত খুনে, তুমি আসায় তাই আমি রেহাই পাচ্ছি। গম্ভীর মুখে ওর বক্তব্য শুনলেও কর্টেজ। জিঞ্জারের শুরুটা জুৎসই হয়নি। পরে অবশ্য ও বলেছিল ভয়ানক ক্ষুধার্ত ছিল বলে এর চাইতে ভালো কোনো মতলব খেলেনি ওর মাথায়। কিন্তু জিঞ্জারের বেলায় হর হামেশা এরকমটাই ঘটে বলে ওর সাফাই কানে তোলেনি কেউ। স্বাভাবিক ভাঁজ পড়ল কর্টেজের গালে। যে ঘোড়াকে তুমি ভয় পাও তার পিঠে না চড়াই বুদ্ধিমানের কাজ। বিনা মেঘে বাজ পড়ল কাউবয়ের মাথায়। ফাঁদে পড়ে গেছে সে। ওর চুলের মতোই লাল হয়ে গেল ওর মুখ। কখনো না, চেঁচিয়ে উঠল জিঞ্জার। আজ পর্যন্ত এমন কোনো চার পেয়ে আমি দেখিনি যাকে ভয় পাবো। দু পেয়েও না, কথাটা মনে রেখো সিনর। বন্ধুদের কোরাস হাসি থেকে জিঞ্জার বুঝতে পারলো তার পায়ের তলায় মাটি সরে গেছে। কর্টেজ এবার ওর কফিনে শেষ ব্রেকটা ঠুকলো। আচ্ছা, আমারও যেন মনে হচ্ছিল যা বলছো। আমি এসে পড়ায় আসলে ততটা খুশি হতে পারোনি তুমি। বেয়ারা ঘোড়া বশ মানাবার গৌরব থেকে কে বঞ্চিত হতে চায় বলো? $1 বাজি হয়ে যাক জিঞ্জার। আমি এমন দুপের কথা জানি যাকে তুমি ভয় পাও, বলল ডার্টি ওরফে নোংরা। সাবান পানি খরচে ওর মাত্রা অতিরিক্ত আগ্রহ থেকেই বক্তার এই নামকরণ। বন্ধুদের অভিমত যার এত ঘন ঘন পরিষ্কার হওয়ার দরকার পড়ে সে নিশ্চয় নোংরা। বাজি। অন্ধের মতো ফাঁদে পা দিল জিঞ্জার। কেন, খুব সোজা, বলল ডার্টি। হাসি দু কান ছুঁয়েছে। মিস নরিকে ভয় পাও না তুমি? কবি প্রতিবাদ মাঝপথে ছেড়ে ফেলল জিঞ্জার। জানে ভয় পায় না বললেই তার প্রমাণ দিতে হবে। তার চেয়ে $1 গচ্ছা দেয়াই ভালো। অত পিনিক মেরো না, বলল। ভেবেছ ক্যান্সাস সিটি থেকে একটা মেয়ে পিস্তল হাতে কাকে তাড়া করেছিল আমরা জানি না? প্রথমে তেলে বেগুনে জ্বলে উঠল ডার্টি, তারপর হাসলো ফিক করে। মেয়েটা সত্যি দেওয়ানা হয়ে পড়েছিল আমার জন্য, মন্তব্য করল ও। তবে আমি আর ফিরে যাইনি। দেওয়ানা? তাও তোমার জন্য? মুখ কাটলো জিঞ্জার। ফুট কাটলো জিঞ্জার। নিশ্চয় সিট ছিল ওর মাথায়। প্রেম টেম আবার আমাদের আদা মিয়া ভালো বোঝে না, কর্টেজকে ব্যাখ্যা করলো ডার্টি। ওকে কখনো কোনো মেয়ে তাড়া করেনি কি না? কর্টেজ ওদের এই রসিকতা উপভোগ করছিল, কিন্তু ওর চোখ ব্যস্ত ছিল যাদের সঙ্গে অষ্টপ্রহর কাটাতে হবে ওকে তাদের স্বরূপ চিনতে। অল্পক্ষণের ভেতর ওয়াই জেড আউটফিটকে দুভাগে ভাগ করে ফেলল সে।
একদিকে অপেক্ষাকৃত তরুণ কাউবয়ের দল, হাসি খুশি দিল খোলা। নামে এদের অনেককেই এখন সে চেনে। অন্যদিকে মাঝবয়সী লোকজন, সীমান্তের অভিজ্ঞতায় ভরপুর, কঠিন। এই দ্বিতীয় দলটির দু একজনের চোখে পুরোপুরি বৈরী না হলেও অসন্তোষের ছাপ লক্ষ্য করল কর্তেজ। তবে এ ব্যাপারে বিশেষ মাথা ঘামালো না সে। ওর আত্মবিশ্বাস অগাধ, জানে কোন পরিস্থিতিতে কি করতে হবে।